তাই বশীকরণের মাধ্যমে যে সব পাওয়া যায় এটা নয়, আবার সব পাওয়া যায় না এটাও নয়। নমস্কার, নিউজ ইউএনআই এর পর্দায় আপনাদের স্বাগত জানাই। শুরু করছি হস্তরেখা কথা। আমি মৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। অনেক সময় আমরা ভাবি যে তন্ত্র সাধনা, জ্যোতিষ তো আলাদা কথা বলে, জ্যোতিষ তো বলে দিচ্ছে আপনার কোথায় কি সমস্যা হচ্ছে বা কোথায় কি হচ্ছে। তন্ত্র বোধহয় সবসময় ভয়ের বিষয়, তন্ত্র বোধহয় মানুষের জন্য সবসময় ক্ষতিকর। সত্যি কি তন্ত্র ক্ষতিকর, নাকি তন্ত্র দিয়েও সমাধান সূত্র বার করা যায়? এই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব আজকে। আমাদের সঙ্গে রয়েছেন অশোক মহারাজ, ওনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। স্বাগত সকল বন্ধুদেরকে। স্যার, আমাদের প্রথমেই যে বিষয়ে প্রশ্ন থাকবে যে এই যে তন্ত্র কি শুধুমাত্র মানুষের মনে বা শরীরে খারাপ প্রতিক্রিয়া দেয়, না ভালো? তন্ত্র তো মনে প্রতিক্রিয়া দেয়, এটা নিয়ে কোনো রকম সংশয় নেই। তুমি ধরতেই পারো যে তন্ত্রে প্রতিক্রিয়া আছে। এবার প্রতিক্রিয়াটা নানা রকম আছে, কারণ আমি যেহেতু ব্যক্তিগতভাবে দীর্ঘ 17 বছর মিডিয়া আর 33 থেকে 35 বছর হবে আমি তন্ত্রের সঙ্গে যুক্ত, বংশ পরম্পরায় তন্ত্রের সঙ্গে যুক্ত বলা ঠিক হবে, কারণ বাবাকে তন্ত্র করতে দেখেছি, বাবার মুখে ঠাকুরদার সম্বন্ধে শুনেছি, সেখানেও তন্ত্রের ছিল বাস। তো সেই অনুসারে মানুষ তার মতন করে তন্ত্রটাকে নেয়। যেরকম বর্তমানে তুমি আজকের দিনে দেখবে, আমি অন্য কালচারকে কোনো রকমভাবে কাউকে হার্ট করছি না, কিন্তু আমাদের আজকের দুনিয়াতে মধ্য এবং উচ্চশিক্ষার দুনিয়াতে দেখবে আমি তন্ত্র মানি না এরকম একটা সাবজেক্ট কিছু মানুষ বলে। কিচ্ছু না, আমি আজকের এই পডকাস্টের থ্রু কিছু দুষ্টু মানুষদেরকে বলি একটু দুষ্টুমি করতে। যারা বলে আমি মানি না, তার বাড়িতে প্রত্যেক দিন 7-8টা করে জবা ফুল ফেলতে থাকো। সকালবেলা তার গেটের সামনে শুধু ফুটবে, একটু সিঁদুর একটু সর্ষে, এমনি কিছু না, কোনো তন্ত্রমন্ত্র করতে হবে না। দেখবে রোজ গালাগালি দেবে। কেন গালাগালি দেবে? সে তো মানে না, লাথি মেরে ফেলে দিয়ে চলে যাবে। এই তো হবে, এটাই তো হওয়া উচিত, কিন্তু সেটা হবে না। গালাগালিই দেবে, চিৎকার করবে, ঝাঁটা মারবে, কত কিছু বাজে বাজে কথা বলবে। তার মানে সে তন্ত্র মানে। তো ওটা বলতে হয়। যারা বিশেষ করে এই যে তুমি যেটা বললেন না, মাইন্ডে কে কীরকম নেয়, এরা মাইন্ডে নেয় কেউ আমার পিছনে লাগলে আমি কারোর ক্ষতি করে দেবো। তুমি এই জন্য দেখবে কোমর বেঁধে ঝগড়া এখন হয় না। কারোর সঙ্গে কারোর হিংসে, ও ভালো করছে তাহলে ওর একটু ক্ষতি করতে হবে, যাই তান্ত্রিকের কাছে কিছু টাকা খরচ করে ওর ক্ষতি করে দিই। ওর মেয়েটা সুন্দর কিন্তু ওর বিয়ে হতে দেওয়া যাবে না। দেখবে অনেক সুন্দরী মেয়ে আছে, বিয়ে হতে দেওয়া যায় না, তাহলে তারটা একটু বেঁধে দিয়ে আসি, ক্ষতি করে দিয়ে আসি। তোমার পাশের বাড়ির সঙ্গে ঝগড়া লাগলো, দেখা গেলো 7-10 দিন পর থেকে আস্তে 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 তোমার উন্নতি নিচের তলায় চলে যেতে থাকলো। সে কিন্তু ঝগড়াটা কিছু বললোই না, মাথা নিচু করে চলে গেল, ও জাগা মতো গিয়ে তোমাকে কাজ করে দিল। তো আজকের দুনিয়ায় কিছু মানুষ আছে তন্ত্রকে ঠিক এই অ্যাঙ্গেলে নেয়, আবার কিছু মানুষ আছে যারা তন্ত্রকে অনেক ভালোভাবে নেয়। এবং আমি বারবার বলি, তন্ত্র আর জ্যোতিষ এই দুটোর যে কম্বিনেশন, একটা ইউনিক কম্বিনেশন। আমরা বলি না যে এটা বড় জুড়ি, তো এই বড় জুড়ি এরা জ্যোতিষ দিয়ে বিচার করো আর তন্ত্র দিয়ে তার প্রতিকার করো। আজকের দিনে তুমি দাঁড়িয়ে যদি জানতে পারো আমার বাড়ি থেকে তুমি তোমার স্টুডিওতে যাবে, রাস্তাটা বন্ধ আছে, এই ভিআইপি রোড যশোর রোড বন্ধ আছে, কিন্তু ওদিক দিয়ে ওই দিকের রোড বেলগড়িয়া টু খড়দা ওই সাইডের রোড খোলা আছে, তুমি ধর্মতলা যাবে, তাহলে তুমি কি এই বন্ধ রোডের দিয়ে যাবে না? তখন তুমি ওদিক দিয়ে ঘুরে যাবে। জ্যোতিষ কিন্তু এটাই বলে, আর তন্ত্র এটার পথ দেখায় যে তোমার এইদিকে খারাপ আছে, তুমি এদিক দিয়ে যেও না, ডাইভার্ট করে দিল, তুমি ওদিক দিয়ে যাও, তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তো এই বিদ্যাটাকে তাহলে আমরা কেন ব্যবহার করব না? যে সনাতনী ধর্মের সনাতনী বিদ্যা, প্রাচীন বিদ্যা রয়েছে আমাদের, সেই বিদ্যা তাহলে ব্যবহার করব না কেন? আজকে জ্যোতিষ যদি অনুন্নত হতো তাহলে হনুমান চালিসাতে বলতো না সূর্যের দূরত্ব পৃথিবীর থেকে, তখন তো বিজ্ঞান আবিষ্কারই হয়নি, আর বিজ্ঞানভাবে আবিষ্কার হয়নি, তাহলে কি করে বলল? তুলসীদাসের সময় তো আর এটা ছিল না, লিখে গেছে, এ তো ভুল প্রমাণিত করতে পারবে না। আবার যদি আমরা একটুখানি কন্ট্রোভার্সিতে আসি, যে আজকের দিনে আমরা উন্নত, যখনকার দিনে এই তন্ত্র মন্ত্র বিষয়টা ছিল সেটা অনুন্নত খুব মনে করি। ধরে নিলাম রামায়ণ আমাদের কাছে কাব্য, মহাভারত আমাদের কাব্যগ্রন্থ, কিন্তু তার প্রমাণ আছে যে এটা ছিল, হয়েছে ঘটনাগুলো, মানো তো, আমরা সবাই মানি।
রামায়ণে যদি বলি পাশ্চাত্য জিনিস, তাহলে ওখানে উডুতন্ত্র অশ্বমেধ যজ্ঞের সময় ব্যবহার হয়েছিল, স্বর্ণসীতা বসিয়ে পুতুল বসিয়ে উডুতন্ত্রের ব্যবহার করেছিল, লবকুশের সময় উডুতন্ত্রের ব্যবহার হয়েছে। আবার রাবণের হেলিপ্যাড, রাবণ তো হেলিকপ্টার ছিল, তাহলে রাইট ব্রাদার হেলিকপ্টার করলো না রাবণের সময় হেলিকপ্টার বা যান, উড়োযান যে যান, সেটা এলো কোথা থেকে? আবার যদি আমরা মহাভারতে চলে আসি, বলছে আমাদের বিদুর সঞ্জয় ঘরে বসে পুরো মহাভারতের কাব্যকে বলেছে। তো সেই কাব্যকে যখন বলছে মহাভারতের, তাহলে সে ঘরে বসে কি করে পুরো পুঙ্খানুপুঙ্খ জানালো? তো সেইখানেও কোনো কিছু তো ছিল, কোনো জ্ঞান। আর নাহলে স্যাটেলাইট, আজকে তাহলে স্যাটেলাইট আবিষ্কার হয়নি, তাহলে তখন স্যাটেলাইট আবিষ্কার হয়েছে। তো আমরা পিছিয়ে পড়া মানুষ যারা আমরা এখন এই বিদ্যেটাকে মানি না। এই বিদ্যেটাকে ভালোভাবে ব্যবহার করলে ভালো, খারাপভাবে ব্যবহার করলে খারাপ। দৃষ্টিভঙ্গি আর বিচারভঙ্গিটার ওপর নির্ভর করে এই বিদ্যেটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে। ছুরি তোমার কাছে আছে, মানুষের পেট কাটবে না সবজি কাটবে, তোমার ওপর নির্ভর করবে। ধরুন না, আমি একটা বিষয় বলি, অনেক সময় এরকম দেখা যায়, অনেকে বলেও থাকেন যে আমার শরীরটা কয়েকদিন যেন যাবৎ খারাপ যাচ্ছে, এবং পাশের বাড়িতে দেখা যাচ্ছে একটা গাছও দিনে দিনে শুকিয়ে যাচ্ছে, তাহলে সেটা কি কোনো তন্ত্রের একটা ক্রিয়া? এটা তন্ত্রের ক্রিয়া হতে পারে, কিন্তু যখনই কারোর এরকম হয়, অন্তত আমি বা আমাদের মতন লোকেরা বলে যে সবার আগে ডাক্তার কি বলল, ডাক্তার দেখিয়েছো, ডাক্তার কি বলেছে। আমি বারবার বলি, আজকের দিনেও সেটা উল্লেখ করছি, যে যখন এরকম কারোর কোনো সমস্যা হবে আগে রিপোর্ট করাও, ডাক্তার রিপোর্ট করবে। সেই রিপোর্টে কোনো রকম সেটার কোনো রোগ যদি না ধরা পড়ে, কোনো রোগ ধরা পড়লো না, কিন্তু তোমার রোগের সিমটম রয়েছে, তুমি রোগে ভুগছো কিন্তু রোগে ধরা পড়ছে না, তাহলে জেনে রাখো এ তন্ত্রের দ্বারা সৃষ্টি। তাতে কারুর গাছ শুকাক আর গাছ নাই শুকাক, এটা তন্ত্রের দ্বারাই সৃষ্টি। অনেকে বলে যে গাছে বান মারা, এটাও হয়, গাছে বান মেরে খারাপ ক্রিয়া। আমরা যখন প্র্যাকটিস করি তখন গাছেই বান মারি, ছাগলের ওপরে বান মারি, এগুলোই হয়। তাই এই শব্দটা ঠিক সঠিক ব্যবহার হলো না। গাছে বান মারা হয় না, ওই গাছের গোড়ায় তোমার জিনিস পুঁতে রাখা ছিল, তাই গাছ মরে গেল, জিনিসটা ওর তলায় আছে। তোমার জন্য যেটা করেছে, হয় না যে ঘরের দুয়ারে রেখেছি, কখনো গাছের গোড়ায় পুঁতে দিচ্ছি, তুলসী গাছের গোড়ায় পুঁতে দিচ্ছি, এই যে গাছের গোড়ায় পুঁতবে সেই গাছ মরে যাবে, এবং সেটি ফলন্ত গাছ ফলন্ত অবস্থাতেই মরবে। একদম জল জ্যান্ত জীবন্ত হৃষ্টপুষ্ট গাছ ধীরে 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 শুকিয়ে কয়েক দিনের মধ্যে একদম শুকিয়ে জীর্ণকায় হয়ে মরে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে গাছটা মারা কি তার উদ্দেশ্য না, যার নামে করেছে সে ধীরে ধীরে মরবে, সে ধীরে ধীরে তার রোগাগ্রস্ত হবে, যে ধরনের ক্রিয়া করেছে তার সেটা প্রয়োগ হবে তার উপর। কিন্তু গাছ সেই ঊর্জাটা যেহেতু ওর তলায় রয়েছে, ওর কাছে রয়েছিল, তো ঊর্জাও যখন টেনেছে তখন ও সহ্য করতে পারেনি, তাই সে মারা গেছে, এবং সেখানে আত্মার বাস হওয়া শুরু করে। অর্থাৎ এই যে ক্রিয়াটা, খারাপ ক্রিয়া তো এটা, তো এই খারাপ ক্রিয়াটা যখন দেওয়া হয় তখন কোনো না কোনো আত্মার ওপরেই দেওয়া হয়, সেটা মনুষ্য আত্মা হোক আর পশু বিড়াল পাখি যারই আত্মা হোক না কেন। যেরকম শকুনের ওপরে ক্রিয়া হয়, কালো বিড়ালের ওপরে ক্রিয়া হয়, খচ্চরের ওপরে ক্রিয়া হয়, মানুষের ওপরের জিনিস আত্মার ওপরে নানা রকমভাবে এই ক্রিয়াগুলো হয়। শিয়ালের ওপরের আত্মার ওপরে ক্রিয়া হয়, সাপের আত্মার ওপরে, বেজির আত্মার ওপরে, প্যাঁচার আত্মার ওপরে। তো যে যেরকমটা ব্যবহার করে, সেই আত্মাটা যখন ওই গাছে বাস করতে শুরু করে, ধীরে 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 ওই গাছ মরতে শুরু করে, এবং ও ওখানে থেকে যজমানকে ও অর্থাৎ যাকে ক্রিয়া করা হয়েছে তার উপর আঘাত আনতে শুরু করে। ধরুন কারোর একটা জমিতে ধরুন কালো বেড়ালের হাড় পোতা আছে, এটা সে জানে, ঠিক আছে, সেই কালো বেড়ালের হাড় কি কোনো খারাপ করতে পারে, সেই বাড়ির কোনো এফেক্ট করতে পারে? বেসিক্যালি কালা জাদুর মধ্যে কালো বিড়ালের হাড়ের প্রয়োগ প্রচুর পরিমাণে আছে, এবং সেটার বেশিরভাগটাই কাজ হচ্ছে খারাপ কাজে ব্যবহার করে। আর যারা কালা জাদুকে হোয়াইট ম্যাজিকে রূপান্তরিত করেছে, যেরকম আমি করি, খারাপও করি ভালোও করি, কিন্তু ভালোর পরিমাণ সব থেকে বেশি হয়। এই কালো বিড়ালের হাড় দিয়ে ভালো করা যায়, কিন্তু তার মানে ইচ্ছের ওপর নির্ভর করবে এটাকে তিনি কিভাবে ব্যবহার করছেন, কারণ সেটা একটা শক্তি, কালো বিড়াল একটা শক্তি, সেই শক্তিকে তুমি কিভাবে ব্যবহার করছো সেটার উপর নির্ভর করবে তুমি কি করছো। কিন্তু এই কালো বিড়ালের হাড় 99% খারাপের জন্যই মানুষ
ব্যবহার করে, সেটা জমিতে পুঁতে জমিকে বাঁচা করে দেয়। সেই জমিতে ধরো বাড়ি হতে হতে ওরকম অনেক বাড়ি তোমরা দেখবে যে বাড়ি অর্ধেক হচ্ছে, তারপরে আর বাড়ি তৈরি করতে পারছে না। বাড়িতে করতে করতে লোক পড়ে মরে গেল, বাড়িতে মার্ডার হয়ে গেল, কিছু ক্ষতি হয়ে গেল, তারপরেও জোর করে যদি সেই বাড়িতে কোনো রকমভাবে ঢুকলো ওই অর্ধেক অর্ধেক অবস্থাতেও, তারপর তাদের উন্নতি নেই, বাড়িতে ঢোকার পর উন্নতি নেই, একদম সেই রাজা ভিখারি হতে শুরু করেছে। তো এই ধরনের জিনিস কালো বিড়ালের হাড় দিয়ে হয়। কালো বিড়ালের মাথার হাড় দিয়ে খুব ভালো এ কাজ অনেক বেশি ভালো মতন হয়। কালো বিড়ালের নখ দিয়ে, শুধু হাড় দিয়ে নয় কিন্তু নখ দিয়েও এই ধরনের কাজ আছে, নখ দিয়েও কাজ হয়। কালো বিড়ালের জের দিয়ে লক্ষ্মীর কাজ হয়। কালো বিড়ালের হাড় দিয়ে তুমি খারাপ বলছো, তার যে জের বাচ্চা হয়, যে ফুলটা হয় ব্লাডারটা, সেই ব্লাডার দিয়ে লক্ষ্মীর কাজ হয়। ধনদা ক্রিয়া, আমরা পয়সা করি, রোজগার করি, ধন বর্ষা করি, তো এর লক্ষ্মীর কাজ হয়। তো পুরোটাই যে খারাপ ব্যবহার হবে এটা না। কালো বিড়ালের মোজ দিয়ে বশীকরণ হয়, তার মোজ দিয়ে তুমি বশীকরণ, তিলিস্মি বশীকরণ করতে পারো অঞ্জন করে, অর্থাৎ বিশেষ ক্রিয়া করে তাকে কাজল বানাতে হয়। দেখবে এখানে সেই কাজল পরে যখন কারোর দিকে তাকাবে, অর্থাৎ বিশেষ ব্যক্তির দিকে, সে আস্তে 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 তোমার দিকে মোহিত হতে শুরু করবে। এই তো কালা জাদুর মধ্যে এগুলো রয়েছে। আচ্ছা, ধরুন বশীকরণের প্রশ্নটা আপনি এলেন, তো সেই প্রশ্নে আসি। বশীকরণ, মানুষে ভাবে হয়তো বশীকরণ জিনিসটা আমি তাহলে ছোটখাটো মানুষকে কেন করব, আমি কোনো একটা সোনার দোকানের লোককে করব, সে তাহলে রোজ আমাকে 1 কেজি করে একটু সোনা দিয়ে যাবে, তা ভালোই হবে। এবং শুধুমাত্র সোনার ব্যবসায়ীকে কেন করব, আমি করতে গেলে কোনো পাওয়ারফুল মানুষকে করব। সত্যি কি বশীকরণ এই জিনিসটা, না বশীকরণ আদপে অন্য কথা বলে? বশীকরণ জিনিসটা কি আপনি যদি একটু বলেন। আমার একটি ছোট্ট জায়গায় আছে বশীকরণ কি, দুদিন আগে আমি আমার ফেসবুকেও দিয়েছিলাম যে বশীকরণ কি বিষয়টা, ঠিক সেই প্রশ্নটাই তোমার, যে বশীকরণটা কি। বশীকরণের মধ্যে যদি আমরা যাই তাহলে তুমি বশীকরণটাকে দেখবে যে চিরাচরিত যারা বশীকরণ করাতে আসে, ওকে আমার বশে করে দিন, ও আমার কথা শুনবে, আমার কথা উঠবে, আমার কথায় বসবে, এই গল্পটা থাকে। কিন্তু বশীকরণ এটা নয়। বশীকরণ মানে হচ্ছে তোমার মনের সাথে তার মনের মিলন ঘটানোকে। এবং এই বশীকরণটা যাকে তাকেও করা যায় না, এটা তো পরে বিস্তারিত একটা আলোচনা আছে যে বশীকরণ কি সবাইকে করা যায়? হ্যাঁ, করা যায়, কিন্তু তার একটা রুট আছে। কিন্তু বশীকরণ মানে হচ্ছে উঠ বস, এই শব্দটা আসে না, কিন্তু মানুষ এটাই বোঝে যে বশীকরণ মানে আমি যা বলবো তাই ওর কাছে সোনা চাইবো, সোনা দিয়ে দেবে। কিন্তু এই বশীকরণের একটা এফেক্ট, সেটা তুমি যে চাইছি সেটার উপরে আনা যায়। সেই বশীকরণটা বেশ অনেক দিন হয়ে গেলে, প্রয়োগটা অনেক দিন করা হয়েছে তার ওপর, এবং সেটার মধ্যে বেসিক্যালি এই জায়গায় তুমি দেখবে এখানে 99% বশীকরণই কাম বশীকরণের মধ্যে আসে। অর্থাৎ অপর হ্যান্ড হচ্ছে জেনেটিকভাবে সে আলাদা, অর্থাৎ পুরুষ মেয়েকে, মেয়ে ছেলেকে, এই গল্পে আসছে। এবং সেখানে গিয়ে কাম বশীকরণ, মোহিত বশীকরণ হচ্ছে, অর্থাৎ মোহন বশীকরণ এবং কাম বশীকরণ, যেখানে শারীরিক ব্যাপার গল্প এইগুলো আসছে, এবং তার ঠেলাতে গিয়ে আস্তে আস্তে মানুষ তার সম্পত্তি নষ্ট করছে। এখানে একটা আকাঙ্ক্ষা বশীকরণ, যেটা সেই জায়গাটায় এসে সে সেই জায়গাটা দিচ্ছে, তাকে মেটাচ্ছে, তার বদলে সে সেটা তুলতে থাকছে। এবার সেখানে পলিটিক্যালি অনেক ব্যাপার আসতে পারে, সেখানে একটা স্বর্ণকারকেও আমি সেইভাবে নিয়ে তার থেকে আমি দুটো চারটে করে করে আস্তে আস্তে নিতে পারি। কিন্তু সেখানে একটা প্ল্যানিং থাকে, শুধু বশীকরণ নয়, সেখানে প্ল্যানিং প্লাস বশীকরণ গিয়ে আলটিমেট এই অধ্যায়টা আসে, যেটা আমরা চাইছি। কিন্তু সাধারণভাবে কাউকে বশীকরণ করে বলবা তুমি আমাকে 2 কিলো সোনা দাও, সেটা কখনো হবে না, এটাও হতে পারে না। তার কারণ সেখানে কাম বা মোহন এর সাবজেক্টটা নেই। মোহিত বশীকরণ বা কাম বশীকরণ, অর্থাৎ যেখানে তোমার ইচ্ছে গিয়ে ক্যাপচার হচ্ছে, সেই জায়গাটা নেই। সেই জায়গাটা আসলে তাহলে আবার হয়ে যাবে। যেরকম পুরুষের ব্যাপারটাই কখনো কখনো হয়, তখন দেখবে এখানে একজন যখন ভেঙে, সব সম্পর্ক ভেঙে আসে, তখন বলে আমি এই দিয়ে দিচ্ছি ওকে, আমি ওই দিয়ে দিচ্ছি ওকে, তার আগে অবধিও পারলে সব দিয়ে দেয়। যেরকম আমরা বারবনিতাদের দুনিয়াতে দেখি, বা এইসব ডান্সার ফান্সারদের দেখি, দেখো না, সব লুটিয়ে দিল, বাড়িতে কিছুই দিচ্ছে না, সব তার কাছে লুটিয়ে দিচ্ছে, কারণ ওটা এক ধরনের হিপনোটিজম হয়ে যায়। সেখানে সে লোটায়, তার কারণ হচ্ছে তার ইচ্ছে অন্য, তাকে নিয়ে থাকবো, ঘুরবো, ফিরবো, তো সেইখানে সেটা ছোবো, এই গল্পেতে গিয়ে সে সেটা প্রদান করে। আদারওয়াইজ কখনো বশীকরণ করে কারো সম্পত্তি বের করে নিয়ে আসা সম্ভব নয়। মা বাবার কাছ থেকে সম্পত্তি লেখানো যায়, কিন্তু আবার
সেটা আবার জেঠু সম্পত্তি লেখানো যায়, সেটা হচ্ছে দীর্ঘ বশীকরণের ফল হবে। কিন্তু তুমি সেটা রাতারাতির বশীকরণে বা এই অন্য কোনো সম্প্রদায়ের থেকে তুমি নিয়ে নেবে সেটা হবে না। জেঠু, মা, বাবা, 2 ভাই 4 ভাই আছে, একজন লিখিয়ে নিয়ে বেরিয়ে গেল, ওই বশীকরণ করে 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 তাদের আর ওদের সঙ্গে বিদ্বেষণ করতে হবে। মানে এ তো সম্পত্তি, তো সম্পত্তি তো ধরো 2 ভাই বা 3 ভাই, এক ভাই পুরো সম্পত্তির নিচে আর 2 ভাইকে মা সম্পত্তি লিখে দিচ্ছে না। তো এই 2 ভাইয়ের কাছে সম্পত্তি কখন তুমি কাউকে কিছু দেবে না, কখন? যখন তুমি তাকে ভালোবাসবে না, তুমি তার থেকে দূরে সরে যাবে, তোমার মধ্যে রাগ হবে। তো এই রাগকে বলা হয় বিদ্বেষ। বিদ্বেষ থেকে বিদ্বেষণ। তো এই বিদ্বেষণ বৈভবকরণ অর্থাৎ ভুলে যাওয়া, মনে না রাখা। মোহনের ঠিক উল্টোটাই হচ্ছে বৈভবকরণ, বশীকরণের ঠিক উল্টোটাই হচ্ছে বৈভবকরণ। তো এই যখন বৈভব ভাব সৃষ্টি হবে, বিদ্বেষ ভাব সৃষ্টি হবে, উচাটন ভাব সৃষ্টি হবে, তখন তুমি তাকে কিছু দিতে চাইবে না, রাগিয়ে দিয়েছ, আমি দেবো না ওকে, যা যা তো আমি সব ত্যাগ করে দিল। এই যে গল্পগুলো বলি আমরা, তখন বিদ্বেষ রাগের মাথায়। এইবার আমি কি করছি, তাকে আবার বশীকরণ করছি আমার তরফে, তখন সে আমার কাছে নত, তখন সে সম্পত্তিগুলো বা তার জিনিস আমাকে দিতে পারে। কিন্তু এটা একটা ছোট্ট পরিসরের মধ্যে ঘটনাটা ঘটতে হবে। এখন আমি যদি কোনো বড় মানুষকে করতে যাই আর তার অন্য জিনিস আছে তার থেকে নিতে যাই, সেটা সম্ভব নয়। বুঝতে পেরেছো? তাই বশীকরণের মাধ্যমে যে সব পাওয়া যায় এটা নয়, আবার সব পাওয়া যায় না এটাও নয়। তুমি কিভাবে ব্যবহার করছো, কোন বুদ্ধি, অর্থাৎ প্ল্যানিং প্লাস বশীকরণ গিয়ে তোমার এই ধরনের রেজাল্ট দেবে। আচ্ছা, এবার একটা প্রসঙ্গে আসি। ধরুন আপনাকে একটা ঘটনার কথা একটু বলে, তাহলে দর্শকরাও বুঝতে পারবে। একটা বাড়িতে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে তাদের বাড়িতে সিঁদুর মাখা পায়রা উড়ছে, ঠিক আছে? এবং শুধুমাত্র উড়ছে তা নয়, অমাবস্যার দিকেও চানাচুর ঝুড়ি ভাজাও ফেলা হচ্ছে। এবং ঠিক ভালো ভালো অমাবস্যা বলা হয়, যখন বড় অমাবস্যা, সে অমাবস্যার সময় ওই সিঁদুর মাখা পায়রাগুলো যেগুলো সকালবেলা উঠতো, রাত্রিবেলায় সেই পায়রাগুলো মরে পড়ে আছে তাদের উঠোনে। এবং দেখা যাচ্ছে, আপনাকে বলি বিষয়টা, এবং দেখা যাচ্ছে তাদের বাড়িতে 2 ছেলে সেটাকে পোড়াচ্ছে এবং পরবর্তীতে তাদেরই অকাল মৃত্যু হচ্ছে। এটা কেন, কি জিনিস এটা একটা পুরনো তন্ত্র, অনেক পুরনো তন্ত্র, যার আজকে 99.99% নামনিশান নেই। আজকের দিনে দাঁড়িয়ে আমার এক গুরু, আমি ভাবি তাকে, কারণ আমিও তার কাছে অল্প বিস্তর শিখেছি, আমার পাড়াতেই থাকতো। তিনি আমার পূর্ণ গুরু নয়, আমি দাদা ডাকতাম। তো ছোটোবেলার থেকে, তখন শেষবেলায় এসে বলেছিল তুই আসিস আমার কিছু শিখিয়ে দেবো। তো সেই হিসেবে গুরুই ধরে নিলাম। রাঙাদা বলতাম, অরুণ সিনহা, আমি অশোক সিনহা, উনি অরুণ সিনহা। তাই ভয়, মানে অনেকে ভুল ভাবতো যে 2 ভাই এরা। তো রাঙাদা খুব প্রাউড ফিল করতো যে তুই বলতো যে করছিস, শিখছিস, খুব ভালো। কারণ ছোটোবেলার থেকে রাঙাদা দেখেছে, আমি ছোটোবেলার দিয়ে রাঙাদাকে দেখেছি তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত। তো এই রাঙাদা উড়ান করতেন, যার কাছ থেকে কোনো এক সময় আমি অল্প বিস্তর উড়ান শিখেছি। তো উড়ান করতেন, তো উড়ান একে বলা হয় উড়ান চালান ক্রিয়া। তুমি যে পায়রার গল্প দিচ্ছ বা বলছো, এই পায়রার শুধু পায়রাতেই উড়ান হয় এটা নয়, কিন্তু পাখিতেও উড়ান হয়। এছাড়া দাদু দিদিমাদের গল্পে শুনতে পাবে যে হাড়ি ওড়ে আকাশে, আকাশের হাড়ি, শ্মশান থেকে হাড়ি ওড়ে। তো এটা ওই যে মরার যে হাড়ি যে ঘোরে, ওই হাড়ি ওড়ানো হতো, এই হাড়ি ওড়ে। তো এই উড়ান ক্রিয়াতে পায়রার মধ্যে বিভিন্ন জিন চালান বা পেট চালান করে তাদের ওই সিঁদুর, মরার মাথার সিঁদুর দিয়ে তাকে চালান ছাড়া হয় নির্দিষ্ট নামগোত্রের মধ্যে। তাই ও পায়রা এসে তোমার বাড়িতে বসবে, যার বাড়িতে এসে বসবে তার বাড়িতেই ছাড়া হয়েছে এটা। এবং দিনের দিনেই ছাড়া হবে, সে থাকবে, খাবে। এরপরে পায়রাকে বলি দেওয়া হয় বা পায়রাকে আঘাত করে এক হাতে মেরে ফেলা হয়, অর্থাৎ অপঘাতে মৃত্যু করে, ক্রিয়া করে, অপঘাতের মৃত্যু আছে, রিচুয়াল করে মৃত্যু করে তার বাড়ির গেটের গোড়ায়, দরজার গোড়ায় রেখে দেওয়া হবে। এর ফলে এর আত্মা আর ওর আত্মা সম্মিলিত হয়ে ওই মানুষের আত্মাকে হরণ করতে যাবে, অর্থাৎ বান মারা কেস যেটাকে বলা হয়, যে একে অকাল মৃত্যু প্রদান করা। এবং তুমি দেখবে যাদের নামের এই ক্রিয়া হয়, সঠিকভাবে যে ক্রিয়া, যেহেতু উড়ান সঠিক বলেছ, এবং সিঁদুর মাখা পায়রা যে কন্টিনিউ ঘুরছে, এবং তিলক, মাথা থেকে সিঁদুরটা পাবে তুমি তার বডিতে, মাথা থেকে, গলায় পলায় না, মাথা, সবার আগে মাথাতে সিঁদুর পাবে। এই যে মানুষটা হয়, এটি মরার মাথা সিঁদুর দিয়ে হয়, অর্থাৎ সদবা মৃত, মানে মানুষ মারা যাবে, সদবা মহিলা, শনি মঙ্গলবার যুক্ত কুজ
সময় অর্থাৎ কুচবার কুচ সময়, সেটা যদি অমাবস্যা হয়, তেরস্পর্শ হয়, গ্রহণ হয়, তাহলে খুব ভালো হবে। এবং সেটি যদি অপঘাতে মৃত্যু হয় তাহলে আরও ভালো হবে। এক হচ্ছে সদাবা, আর একটি হচ্ছে সেটি যদি অন্তঃসত্ত্বা হয় তাহলে আরও ভালো হবে। এবং তার মৃত্যু অগ্নিতে দগ্ধ অবস্থায় হলে হবে না, তার মৃত্যু হতে হবে হচ্ছে মাটি স্পর্শ না করা অবস্থা, অর্থাৎ বিষ খাওয়া চলবে না, গলায় দড়ি, আর অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টের শরীর যদি গিয়ে উঁচুতে কোথাও ঝোলে তার দাম বেশি, সেই জিনিসকে কালেক্ট করা হয়। আমাদের কাছে অনেক অ্যাভেলেবেলভাবে ব্যাপার, কোনো ব্যাপার না, এটা যে যেরকম প্রসিডিওরে। তো এর আত্মাকে কি হয়, আমরা বিভিন্ন জায়গা থেকে তো খবর পাওয়া যায় কোথায় কীরকম মারা গেল, তো এটা কোন শ্মশানে যাচ্ছে তোমার সেইখান থেকে ডোম হিসেব করা আছে সব, তো সেখান থেকে তুমি সেটাকে কালেক্ট করে নিলে এবং তারপর তার আত্মাকে প্রচলন করলে। এখন তো কালেক্ট করা মুশকিল, আগেকার দিনে বডি কেনা বেচা এরকম হতো, তো সেখান থেকে তার সিঁদুর নিলে। এবং এই সিঁদুরের জায়গা দুটি স্থান আছে সিঁদুর চুরি করার, এক হচ্ছে শ্মশান, দ্বিতীয় হচ্ছে সিঁদুর লাগাতে যায় দেখবে অনেকে, সেখান থেকে সিঁদুর চুরি হয়। এবার এই সিঁদুর চুরি হওয়া মানে বডি যে শ্মশানে গেল, বডি আর শ্মশানে যায়নি, মানে বডি শ্মশানে গেছে, উনি আর শ্মশানে যাননি। মানে ওনার মানে মৃতদেহের কাছ থেকে সিঁদুর নিয়ে নেওয়া। আচ্ছা, সেই জিনিসের টানে ও ওখানে বসে আছে, ও রাতে তার বাড়ি যাবে, সাধকের বাড়িতে, আমার সিঁদুর দে। এবার তখন ও ওটাকে কাজ করে বলবে এই কাজ শেষ কর, তারপর তুই তোর সিঁদুর নিয়ে বাড়ি যা। ওই সিঁদুরই পায়রার কাছে আছে, আর ওই সিঁদুরের একটি অংশ সাধক নিজের কাছে রেখে দেবে। তো পায়রার কাছেরটা তো ও কালেক্ট করে নিয়ে নিল মরার পর, কাজ করাবার, তারপর সে আসবে। এবার সাধক চাইলে ছাড়লো তাকে, না চাইলে রেখে দিল। অনেকটা আমরা যেরকম পিণ্ডির মাধ্যমে যখন সব সাধনা করি, আমরা নিয়ে আসি প্রেত সাধনা করি, তার মুখের যে পিণ্ডি দেওয়া হয় সেই পিণ্ডির মাধ্যমে এরকমই একই কেস, চুরি করে গল্প আছে। তো এইভাবেই এই ক্রিয়াটা হয়, যেখানে মারণ ক্রিয়া। এবং এটি শুধু মারণ নয়, যে ধরনেরই ক্ষতিকারক ক্রিয়া আছে এটি ক্ষতিকারক ক্রিয়ার মধ্যেই পড়ে। উড়ান ক্রিয়াতে কোনোভাবেই ভালো ক্রিয়া হয় না। আচ্ছা, আপনি যে বিষয়টা বললেন উড়ান ক্রিয়া, যেটা ধরুন এই ক্রিয়ার ফলে যে যারা মারা গেলেন, সবারই তো পুনর্জন্ম হয়, তাদের কি পুনর্জন্ম হবে? তারা কি আর জন্মাতে পারে না? কোনোভাবেই বান মারা রোগী কোনো দিন, অর্থাৎ বান মারার জনিতে সে মারা গেছে, সেই মানুষ বা সেই জীব যার প্রাণ আছে এরকম, সেই প্রাণ কোনোভাবেই দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে পারে না, যদি না তার প্রাণ যিনি হরণ করেছেন, অর্থাৎ যে আত্মা হরণ করে নিয়ে গেছেন, তার কবল থেকে রেহাই করা হয়। তার আগে অবধি সে কোনোভাবেই সেখান থেকে বেরোতে পারবে না, কোনো জায়গা নেই যে সে সেখান থেকে বেরোতে পারবে। মানে তার ক্রিয়া বা কোনোভাবেই ধরুন সে ভালো ক্রিয়া করতো, সেই মানুষটা, সে যেরকমই তার আত্মা হোক, ভালো মানুষ মানে ভালো আত্মা, সে যেরকমই আত্মা হোক, যে আত্মা হরণ করেছে তাকে আদেশ দেওয়াই আছে যে এ কোনোভাবেই যেন তোমার থেকে না বেরোতে পারে। অনেকটা যক্ষের মতন, যক্ষের ধন গল্প শুনেছো তোমরা, ঠিক সেরকম এটাও একটা যজ্ঞ ক্রিয়াই, যে আত্মার মাধ্যমে সে আত্মা ওকে আটক করেই রেখে দেবে। এবার কোনো তান্ত্রিক বা কোনো শক্তিধর মানুষ তার শক্তির সাহায্যে, কর্মের শক্তি, তন্ত্রশক্তি, মন্ত্রশক্তির মাধ্যমে তার থেকে তাকে মুক্তি প্রদান করে সেই আত্মাকে, যে আত্মা ধরে আছে তাকে মুক্তি দেবে। তবে ওই তিনটে হোক, চারটে হোক আর পাঁচটা হোক, সে যে কজন আত্মাকে ক্যাপচার করেছে সে মুক্তি পাবে, তার আগে অবধি মুক্তি পাবে না। মানে এই ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এবং সেটি ক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন রকম ক্রিয়া, কলস স্থাপন করতে হয়, বিভিন্ন রকম কলস আছে, স্বর্ণ কলস আগেই বলি কারণ ওটা বড় কাজ, তাই স্বর্ণ কলস, রৌপ্য কলস আছে, বিভিন্ন রকম কলস আছে। তার যজ্ঞ হয়, যজ্ঞের মধ্যেও কলস বসে, চার কোনায় বড় বড় কলস বসে, সামনে ক্রিয়া হয়, চালান হয়, তাদের নামের পুতুল তৈরি হয়। এবার নানা রকম পুতুল হতে পারে, ত্রিকূট দিয়ে পুতুল হয়, তাদের বস্ত্র দিয়ে পুতুল হতে পারে, সিঁদুর দিয়ে পুতুল হতে পারে, আটার মধ্যে ময়দার মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে পুতুল হতে পারে। অবশ্যই সেই পুতুলগুলোর মধ্যে বশীকরণের বা আকর্ষণের সামগ্রী থাকতে হবে, কারণ যখন তুমি তাকে, প্রেত আকর্ষণের জিনিস থাকতে হবে, যখন তুমি তাকে টানবে তখন ওখান থেকে এখানে আসতে হবে, তাকে ওই আত্মার থেকে আসতে হবে। এবং ওই আত্মা তখন টানতে শুরু করবে যখন এদেরকে, তখন ও আত্মা বিচলিত হয়ে তোমার সামনে আসবে
এবার তোমার কাজ হচ্ছে মন্ত্রোক্ত মতে তাকে বন্ধন করা, করে তাদের বন্ধন থেকে মুক্তি করা, এবং যখন সে মুক্ত হবে তখন তার ওই পুতুলের মধ্যে তা স্থাপিত হয়ে যাবে। আর একটি পুতুল থাকবে ওই আত্মার জন্য বিনা নামে, এদের তো নামে হয়ে গেল, ওর বিনা নামে, ও বিনা নামেতে অনুপ্রবেশ করবে। যখন সে অনুপ্রবেশ করবে, যজ্ঞ কমপ্লিট হবে, সম্পুটিত করা হলো, তখন তাকে যজ্ঞের মধ্যে তাকে আহুতি প্রদান করতে হবে যে এর আত্মার সন্তুষ্টি হোক। গঙ্গার জলের ছিটা দিয়ে তারপর মন্ত্রপুত, তারপর তাকে যজ্ঞে পোড়াতে হবে, অর্থাৎ তুমি তাকে দাহ করে দিচ্ছ। দাহ করে পিণ্ডদান করে ক্রিয়া এই ক্রিয়া কার্য হবার পর কতদিনের মাথায় তারা জন্মাতে পারে? ব্যাস শেষ, সে যে কোনো মুহূর্তে, সেই মুহূর্তেই তার আকাঙ্ক্ষা যদি থাকে জন্মানোর। দেখো, পুনর্জন্মের যে জন্ম, সেটা সার্কেলটা রানিং আর একটা অঙ্কের হিসেব মতন। এই রানিং সার্কেল যাদের, সেটা হচ্ছে যে খুব টান আছে আমার, পিছনে অনেক কিছু রেখে এসছি আমি, তারা সঙ্গে সঙ্গে জন্মায়। আর যার কোনো টান নেই, সে তার সার্কেল অনুসারে যেখানে ইচ্ছে জন্মাবে। তো এবার যদি তাদের টান থাকে সেরকম, মানে ছেড়ে এসছি, মিস করছি আমি পিছনটাকে পুরো, তাহলে সে জন্মে যাবে। আর সে যদি মিস না করে তাহলে সে এমনি জন্মাবে। তার পুনর্জন্ম তো হবে, পুনর্জন্ম হবে, কিন্তু পুনর্জন্মের মধ্যে আর পুনর্জন্মের মধ্যে তফাৎ হচ্ছে, পুনর্জন্ম যেটা হয় সেটাতে তার মনে থাকে, আর পুনর্জন্মতে অর্থাৎ বারবার যে জন্ম হয় তাতে তার অত কিছু মনে থাকে না। তো সেটা তার সার্কেল অনুসারে হতে পারে, আর যদি তার টান থাকে তাহলে পুনর্জন্ম তৎক্ষণাৎ হতে পারে, তার কিছুদিন বাদেও হতে পারে। ধরুন এই যে সমস্যাগুলো হয়, বা ধরুন এই বান মারা বিভিন্ন রকমের কথাগুলো হয়, যারা ধরুন খারাপ করছে, যাদের তারা মনে করে যে যারা করছে তাদেরও হয়তো খারাপ হবে, সত্যি কি হয়? তন্ত্র তো একদিক দিয়ে যা অন্যজনকে খারাপ করছে, নেগেটিভ একটা প্রয়োগ, নেগেটিভ যিনি করছেন তার কি কোনো খারাপ হতে পারে? ধরো, তন্ত্রটা তো আগুন, সেই আগুনের সামনে বসবে যে তার গরম লাগবেই, ছ্যাক লাগবে। এবার সেই আগুনের সামনে তুমি বসেছো, কিন্তু তোমার সামনে যদি আমি একটা প্লাই সামনে ধরে দিই, তাহলে কি গরমটা লাগবে? লাগবে না। তাহলে নির্ভর করে এটার ওপরেই যে যিনি ক্রিয়া করছেন তিনি কতটা জ্ঞানী আর কতটা কর্মদক্ষ, তার উপরে নির্ভর করবে যে যে ক্রিয়াটা আমি করছি সেটা আমার যজমানকে কি ক্ষতি করবে। অর্থাৎ প্রায়শ্চিত্তকরণ ক্রিয়া বলে একটি ক্রিয়া হয়, সেই প্রায়শ্চিত্তকরণ ক্রিয়াটা কি তিনি জানেন, তিনি কি তার যজমানের জন্য করছে? যদি করে নেয় তাহলে বানমাল ক্রিয়াতে সে যুক্ত থাকলে তার কিছু সাইড এফেক্ট নেই, আর যদি না জানে তাহলে তার সাইড এফেক্ট 100% আছে। এবং এতে কি হয়, যা তুমি ওখানে করছো তার এফেক্ট তোমার এখানেও পড়ে যেতে পারে। যেরকম ঘরে আমরা যেরকম, আমি ঘরে মাঝে মধ্যে বিদ্বেষণ ক্রিয়া করি, আমার বাবা বারবার বারণ করতেন। তো ঘরে বিদ্বেষণ ক্রিয়া করলাম, আমার ঘরে ঝগড়া লাগলো, মানে আমি কনফার্ম আমার যার উপরে কাজ করছি এবার লাগবে তার উপরে ঝগড়াটা। তো ও সাইড এফেক্ট পেলাম না আমি আগে, তারপরে এফেক্ট। তো যে এফেক্ট দেওয়ার, যদি সাইড এফেক্টের জায়গা না প্রতিকার করা হয় তাহলে সাইড এফেক্ট আগে আসে, তারপর এফেক্ট আসে। একেবারে শেষের দিকেই চলে এসছি প্রায়, যে প্রশ্নের দিকে নজর রাখবো, যে অনেক সময় জ্যোতিষশাস্ত্র মতে কেউ জন্মছক বা বিভিন্ন দিকে নজর যদি রাখা যায়, অনেকের ক্ষেত্রে মাঙ্গলিক কালসর্পদোষ এই সমস্যাগুলো দেখা যায়। এর কি সমাধান সূত্র বলে তন্ত্র? তন্ত্রই তো একমাত্র যে সমাধান সূত্র দেয়, তন্ত্র তো বিচার সূত্র দেয় না। তন্ত্র তার জ্ঞান চক্ষুর মাধ্যমে দর্শন হয়। যেরকম আমি কর্ণপিশাচিনী সাধনা যে সময় করে রেখেছিলাম, ঘণ্টেশ্বরী, বার্তালি, এর মাধ্যমে আমি দেখতে পেতাম, শুনতে পেতাম। এইটাই হতো। বিবাহের সময় আমাকে তাদের ত্যাগ করতে হয়। এই তন্ত্রোক্ত বিদ্যার মাধ্যমে তুমি দর্শন করতে পারো, তোমার জ্ঞান বলতে পারে যে এর এই সমস্যা আছে। কিন্তু জ্যোতিষ বা সমুদ্র তত্ত্ব, সেটা তোমার ডেট অফ বার্থ, জ্যোতিষাঙ্কের মাধ্যম, রেখা, সিমটম, এগুলোর মাধ্যম দিয়ে সে বিচার করতে পারে যে তোমার এই সমস্যাগুলো হতে পারে বা এই সমস্যাগুলো তোমার আছে। তন্ত্রের মাধ্যমে তার প্রতিকার করা হয়, জ্যোতিষের মাধ্যমে কোনোভাবেই কোনো প্রতিকার কোথাও নেই। সেটি রত্নের মাধ্যমে এলেও রত্নতে বলা হয় যে এটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, এটাকে শোধন করতে হবে, তারপর ধারণ করতে হবে। তার গল্প কেন ভাই শোধন করার? সেটা যদি জ্যোতিষী হয় তাহলে শোধন করার গল্প কেন?
তার মানে কোথাও গিয়ে জ্যোতিষরা ওটাকে নিয়েছে, কিন্তু সেটাও তন্ত্রোক্ত, অর্থাৎ প্রতিকার তন্ত্রের মাধ্যমে হয়, বিচার জ্যোতিষের মাধ্যমে হয়। তাই মাঙ্গলিক হোক, কালসর্প হোক বা গ্রহদোষ যাই হোক না কেন, সেটার প্রতিকার করা সম্ভব, কিন্তু সেটার পুঙ্খানুপুঙ্খ নিয়ম আছে। এবং এই প্রতিকারের পরে আমি দেখবে এখানে তুমি সবথেকে বেশি যে কবচ ধারণ করে, তারপর জপ জানে না। এই জপ যদি না করো তাহলে কবচ তো জানলো না তুমি তার কাছে কি চাইছো। কবচকে তো বলতে হবে যে তুমি কি চাইছো, প্রাণ প্রতিষ্ঠা করেছো তো। তো এই সিঞ্চন, অভিসিঞ্চন, মার্জন, তর্পণ এগুলো করে, মন্ত্র জপ করে, যজ্ঞ করে, কিছু লিখেছো, কিছু সামগ্রী পেয়েছো, বিভিন্ন রকমভাবে যে যেটা করলো, তারপরে তাকে জপ করতে হয় একটাই কারণ হচ্ছে কবচকে তুমি দিচ্ছ যে আমার এটা চাই তোমার থেকে। কবচ প্রকৃতির মাধ্যম থেকে সেটাকে কালেক্ট করছে, টাকা কালেক্ট করছে না। কিন্তু টাকা, ধরো তুমি টাকা চাইছো বা বশীকরণ করছো, ধরো বশীকরণ করছো, তাকে প্রকৃতি তার ঊর্জাকে টানছে, প্রকৃতি তার ঊর্জাকে টানছে, তুমি প্রকৃতির কাছ থেকে তার ঊর্জাকে টানছো, কবচ তোমাকে টানছে, এবং তুমি তার মন্ত্রের মাধ্যমে তোমার ফিল্ডকে তৈরি করছো, অর্থাৎ ওরাকে চেঞ্জ করছো, সেই ওরা সেই জিনিসটাকে গ্রহণ করছে। এটা যখন সার্কেল অনুসারে ঘুরতে শুরু করবে, অর্থাৎ মন্থন হতে শুরু করবে, তখন তুমি যেটা চাইছো সেটা ধীরে ধীরে পাওয়ার জায়গায় যাবে। এবং এটার জন্য আমাদের পিটিউটারি গ্রন্থির হরমোনেরও সিকোয়েন্স চেঞ্জ হয়, তার ফলেই আমাদের ওরা সার্কেল চেঞ্জ হতে শুরু করে, বডির মধ্যে মেটাবলিজম চেঞ্জ হয়। যেরকম ওষুধ কিন্তু আমাদের শরীরে গিয়ে শরীরকে কাজ করানোর চেষ্টা করে, ওষুধ কাজ করে না কিছু। ওষুধ আমাদের সেই হরমোনিক্যাল ব্যালেন্স, আমাদের শরীরকে গিয়ে পাওয়ার আপ করে, বুস্ট আপ করে, গিয়ে তুমি ওই রোগটাকে আটকাও, তোমার কাজ ওইটা আটকানো, ওটা আটকাও। ওষুধ ডিরেক্ট কাজ করে না, তাহলে তো যে কোনো লোককে ওষুধ দিলেই কাজ করতো। ওষুধ কারুর বডিতে ডিরেক্ট কাজ করে না, সেরকম কবচ স্টোন ডিরেক্ট আমাদের কাজ করে না, ও আমাদেরকে সিগন্যাল দেয় পিটুইটারিকে, তোমার বডিতে এটা আছে, তুমি এবার বার করো। আমরা মন্ত্রের মাধ্যমগুলোর মাধ্যমে ওটা বার করিয়ে তার ওরা সার্কেল চেঞ্জ করায়, তার চিন্তাধারা সব কিছু তখন চেঞ্জ হতে শুরু করে। যেরকম যে বাচ্চা পড়ছিল না, পড়াশোনা শুরু করে দেয়, তো এমনি পড়াশোনা, তার চিন্তাধারা চেঞ্জ করে দিল, ব্যাস সে পড়াশোনা। যে বাচ্চা খুব দুষ্টু ছিল তাকে শান্ত করে দেয়, তার চিন্তাধারা চেঞ্জ হয়ে যায়, তখন সে শান্ত হয়ে যায়। বশীকরণও তো তাই, তোমার প্রতি আমার রাগ ছিল, আর ভাল লাগছিল না তোমাকে, চলে গেছি আমি, আবার এই ক্রিয়ার মাধ্যমে তুমি তাকে টানতে শুরু করলে, তার ওই জায়গা চেঞ্জ হলো, তখন সে যে না ওকে মিস করছি, যাই একদিন দেখা করে আসে, হয়ে গেল, আবার সম্পর্ক জুড়ে গেল। এইভাবেই তন্ত্রের মাধ্যমে বিষয়গুলোকে পরিবর্তন আনা যায়। মানে পুরোটাই বলতে পারেন তন্ত্রই এক প্রকার আসল মানে সমাধান সূত্রটা বলে। তন্ত্র তো সমাধান সূত্র, তাই আজকের দুনিয়ায় দাঁড়িয়ে 99% জ্যোতিষী এখন কবচ বিক্রি করে। আমরা তো তান্ত্রিক মানুষ, আমি বারবার বলে এসেছি, তাতে অসুবিধা নেই, কিন্তু যে প্রেডিকশনই হোক না কেন, রেমেডি সবসময় সেটা তন্ত্রোক্তই হয়, সেটি স্টোন হোক আর তাবিজ কবজ হোক, মন্ত্র হোক, কোনো নিয়ম, এই যে বলে না যে তুমি রোজ এই মুসুর ডাল দাও, ওটাও একটা নিয়ম, জানো তো, ওটাতেও ওয়েভ চেঞ্জ হয়। তুমি রেগুলার যাচ্ছ, উইশ দিচ্ছ, ওই পাখিটা খাচ্ছে, ওই পাখিটার ওরাটা তোমার শরীরে লাগছে, আর তাতে তোমার চেঞ্জ হচ্ছে, এটাও হয়, এটা সম্ভব হয়। যার চন্দ্র খারাপ, সে জলেতে কোনো ক্রিয়া করছে, দুধকে সামলে রাখছে, ধীরে 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 তার ওরাটাও চেঞ্জ হতে শুরু করে। এটা করা সম্ভব, কিন্তু সঠিক নিয়মে, সঠিকভাবে। আচ্ছা ধরুন কারোর যদি খারাপ থাকে মঙ্গল, তাহলে সে কি করবে? যদি কোনো মানুষের মঙ্গল খারাপ থাকে, সব কিছুর সাথে সাথে আমি মনে করি মঙ্গল খুব ভালো কন্ট্রোল হয়ে যায় কম্পাঙ্কের, শব্দাঙ্কের কম্পাঙ্কের মাধ্যমে। তাই শব্দাঙ্কের কম্পাঙ্কটা কোন কম্পাঙ্ককে ব্যবহার করবে, সেটা হচ্ছে হনুমান চালিসা। হনুমান চালিসাকে যদি সঠিকভাবে নিত্য 108 বার করে পাঠ করা যায়, পাঠ করতে 4-4.5 ঘন্টা লাগবে কি 5 ঘন্টা লাগবে। যদি তুমি 24 ঘন্টা, এই 5 ঘন্টা অর্থাৎ 19 থেকে 20 ঘন্টা তুমি তোমার জীবনে কাজ করা, তুমি এটার জন্য 5 ঘন্টা দাও, 90 দিন দেওয়ার পর তার চলন বলনে তুমি পরিবর্তন পাবে, এটা কনফার্ম। আমি কাউকে কখনো দিন দিই না, বোঝবার উদ্দেশ্যে বলছি, যদি রেগুলার এটা করতে পারে 90 থেকে 180 দিন, তুমি 90 দিন পর থেকে তার আস্তে আস্তে বাইরের যে মানুষ থাকবে সে বুঝতে পারবে এর পরিবর্তন আসছে। ধরুন আমি একটা কথা বলি, ধরুন কোনো ফ্যামিলির ক্ষেত্রে দেখা যায় তার বাড়িতে বড় মেয়ে রয়েছে,
বা আমার স্বাভাবিকভাবে চিন্তা থাকে যে মেয়ের কবে বিয়ে দেব, কিন্তু কোনো তন্ত্রক্রিয়া হয়নি বলে তাদের ধারণা, বা তাদের কোনো কারোর সঙ্গে শত্রুতাও নেই, বা কেউ তাদের উপর তন্ত্রক্রিয়া করতে পারে এরকম কোনো সম্ভাবনাও নেই, তার সমস্ত কিছু ভালো, বিয়ের কথা ভাবছে কিন্তু ভালো সম্বন্ধটা পাচ্ছে না, এটাও কি নিয়ন্ত্রণ করতে পারে কোনো রকমভাবে তন্ত্র? তন্ত্র তো নিয়ন্ত্রণ করতেই পারে, কিন্তু তার আগে দেখা হয় যে এটা কি কারণে হলো, জ্যোতিষ বিচার করা হয়। বিভিন্ন গ্রহ, মঙ্গলের অবস্থান, শুক্রের অবস্থান, বৃহস্পতির অবস্থান, চন্দ্রের অবস্থান, বুধের অবস্থান, এতগুলো গ্রহর মাধ্যমে আমরা বিবাহের জায়গাটাকে দেখি। আবার রাহুর টাইমিংয়ে বিয়েটা বেশি হয়। তো এই অনুসারে তাকে দেখতে হয় যে তার বিয়ের অবস্থানটা কি আছে। এবার দেখতে হয় যে এই বিয়ের অবস্থান গ্রহগত অবস্থানে হলো নাকি কোনো মানুষের দ্বারা সৃষ্ট হলো, অর্থাৎ তন্ত্রোক্তভাবে একে ক্ষতি করা হলো। এই তন্ত্রোক্তভাবে যদি ক্ষতি করা হয় তাহলে সেইভাবে তার রেমেডি, আর জ্যোতিষভাবে হলে তাকে সেইভাবে রেমেডি। বাট তন্ত্রের দ্বারা মানুষের বিবাহকে আটকে দেওয়া যায়। কিন্তু মজার বিষয়, তুমি যে কথাটা উল্লেখ করলে, এই আমরা খুব বেশি সবসময় পাই, আমি তো কারুর কোনো ক্ষতি করিনি, আমার কি করে। তুমি করনি বলেই তোমার ক্ষতি হবে। বাবা, রাস্তায় যখন একটা পাগলা কুকুর থাকে, সেই কুকুর থেকে তুমি 10 মাইল দূরে চলে যাবে, কারণ পাগলা কুকুর কামড়ে দেবে। আর রাস্তায় যদি একটা গোবেচারা কুকুর থাকে, তাকে লাথি মেরে তারপর তুমি যাবে। ঠিক সেরকমই তুমি যখন কিছু করনি তাই তোমাকে কেউ কিছু করেছে, যদি সবাই জানতো ও বাবা ওর পিছনে লাগিস না, ও তন্ত্রমন্ত্র দিয়ে ক্ষতি করবে, তাহলে দেখবে কেউ তোমার পিছনে লাগবে না। তো তুমি করনি বলে তোমার শত্রু হবে না, তোমার তো কোনো শত্রু নেই, এ কোনোদিনও হয় না। তোমার শত্রু না থাকলেও তোমার শত্রুর সৃষ্টি হয়ে যেতে পারে, এটা সিধেভাবে। আবার ব্যাকাভাবে যদি আমরা দেখি, তাহলে কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জিনিস লোকের জন্য পড়া থাকে, যেগুলো আবার চালান, যেটা চৌসার ক্রিয়া আমি করে থাকি। সেই চৌসার ক্রিয়াকেও তুমি যদি কোনোভাবে সাইড কাটাও, যদি সেটাকে লোকে, আমি যেরকম পঞ্চভূতে দিয়ে দিই, পঞ্চভূতে না দেয়, অনেকে ওইখানে স্থাপন করে, তাকে ডিঙোলেও তোমার কিন্তু খারাপটা চলে আসবে। কেউ খারাপ করলো না, তুমি লোকের খারাপটা নিজের ঘাড়ে নিয়ে নিলে। কি কি ধরুন পড়ে থাকতে পারে, যেমন ধরুন লেবু, লঙ্কা, এই বিষয়টা বলতে চাইছেন কি? শুধু এই বিষয়টা নয়, আমি যেরকম করি চৌসারে, পুতুল, থালা, মদের বোতল, লেবু, লঙ্কা, মোচা, ডিম, নারকেল, তারপরে হচ্ছে চাল কুমড়ো, পাঁচমেওয়া ফল, মালপোয়া, তারপরে তুমি ধরে নাও যে কুমড়ো, পান, তো বিভিন্ন রকম জিনিস তুমি দেখতে পারো। শুধু লেবু লঙ্কা পাবে এর কোনো মানে নেই। কলা আছে, বলি দেওয়া কলা আছে, ছাগলের মাথা আছে, শোল মাছ আছে, শিং মাছ আছে, মাগুর মাছ আছে, কই মাছ আছে, কচ্ছপ আছে। রাস্তায় পড়ে থাকলে দুম করে তুলে খেয়ে নিও না। হ্যাঁ, আবার আম আছে, মিষ্টি ফলের মধ্যে আম আছে। বিভিন্ন ফলের মাধ্যমেও কিন্তু তার খারাপটা দেওয়া যায় অন্যকে। শুধু রাস্তায় পড়ে থাকা নয়, এই ক্রিয়া করে তুমি কাউকে মানে ধরো আমি যদি বলো, তাহলে আমি তোমাকে বলতে পারি যে কেউ খাবার নিয়ে আসছে, এখন আমার গল্প শোনার পর হয়তো লোকে খেতে ভয় পাবে, যেই ফল টল গোটা নিয়ে আসে না, সেটার মাধ্যমেও দেওয়া যায়। ওই হাতে করে এনে দিলেও আর তুমি খেলে, তার দুর্ভাগ্যটা তোমার চলে গেল আর তোমার সৌভাগ্যটা তার কাছে চলে গেল। এরকমভাবেও কিন্তু ক্ষতি আসে, অর্থাৎ ব্যাকাভাবেও কিন্তু তন্ত্রোক্ত ক্ষতি চলে আসে। আচ্ছা, আপনি যে বললেন সৌভাগ্য চলে গেল, দুর্ভাগ্য চলে এলো, কিন্তু ভাগ্য তো কেউ কেড়ে নিতে পারে না। ভাগ্য কারা যায়? কে বললো ভাগ্য কারা যায় না? ভাগ্য কারা 100% যায়। সৌভাগ্য 100% কারা যায়, এবং বহুবার আমি তো করে থাকি, ছেড়ে দাও, কারা যায় ভৌতিকভাবে। এই যে তুমি ভাবো, মা আমার এই কাজটা করে দে, জোড়া পাঠা বলি দেবো, কাজটা হয়ে গেল, জোড়া পাঠা বলি দিলে, ওই আত্মার বদলে তুমি তোমার কাজটা বের করে নিলে, তাহলে ওর দুর্ভাগ্য, তোমার সৌভাগ্য, তাই না? তুমি রাস্তায় ক্রিয়া করে ফেলে দিয়ে চলে গেলে, কোনো কুকুর রাস্তায় ওরকম ঘা হয়ে ঘুরে বেড়ায় কেন? তোমার রোগ ওর মধ্যে গেল, ওর দুর্ভাগ্য, তোমার সৌভাগ্য। বুঝতে পেরেছো? তাই ভাগ্যকে কারা যায়, আবার কারা যায় আরও ভাবে, তোমার হাত ধোয়া জল দিয়ে আমি তোমার সুন্দরভাবে বিয়েটা চুরি করে নিতে পারি। তোমার হাত ধোয়া জল দিয়ে আমি সুন্দরভাবে তোমার বিদ্যা অর্জনের জায়গাটাকে চুরি করে নিতে পারি। তোমার হাত ধোয়া জল দিয়ে তোমার ধনদা, অর্থাৎ তুমি বড় ব্যবসায়ী, তোমার ধন রোজগার হচ্ছে, সেই জায়গাটাকেও আমি চুরি করে নিতে পারি। তুমি ধন রোজগার করছো, কিন্তু তার সাথে সাথে আমারও ধন রোজগার হতে শুরু করে দিল। তোমার বিয়েটা আর হচ্ছে না, তুমি সুন্দর দেখতে, কিন্তু তোমার বিয়েটা হচ্ছে না। লোকে কি বলছে,
আজকেই নিয়ে যাব, যখন তোমাকে দেখছে বাড়িতে বেরিয়ে যখন চলে গেল, তার বাড়িতে গিয়ে আর তোমায় ফোন করছে না, সেই দিন তোমাকে নিয়ে যাওয়ার জন্য লাপালো, আর বাড়িতে গিয়ে তারপর আর ফোন করে না কেন? এই ঘটনাটা তুমি আজকের পডকাস্ট যারা দেখবে, যে সময় দেখবে, যাদের সঙ্গে হয় তারা বলবে হ্যাঁ এটাই হয়, যে আমাকে যখন দেখছে তখন বলছে আজই পারলে নিয়ে যাই, তারপরে বাড়ি গিয়ে আর কোনো রকম ফোন করছে না। তাহলে আজ পারলে নিয়ে যাই কথাটা আসছে তাদের মধ্যে, তাহলে ওখানে গিয়ে ফোন করছে না কেন? এটাই হচ্ছে ভাগ্য, এটাই হচ্ছে ভাগ্য চুরি। ভাগ্য চুরি করা 100% সম্ভব। সেটা নিরাময়ও কি হয়, মানে ফেরত কি পাওয়া যায়? 100% আবার ফেরত পাওয়া যায়। যে দেখো, এই যে চুরি করে নিয়ে যাচ্ছে, তোমার থেকে তো ফিড নিচ্ছে, তো একটা ওয়েতে আছে, যেই তুমি তোমার ফিড কেটে দেবে, কেটে ওটাকে উল্টে দেবে, তখনই সেই জিনিসটা তোমার কাছে চলে আসবে। সেটা সম্ভব। অবাক করা বিষয় আপনি যা বলছেন, এবং আমাদের যদি আরো গল্প থাকে সেটা চলতেই থাকবে, কিন্তু সময় তো একেবারেই সেটা বাদ মানে না, সময় তো এগিয়েই চলে। তাই আজকে এই বিষয়ে আপনি যতক্ষণ যা বললেন বুঝতেই পারছেন যে তন্ত্র এক প্রকার সমাধান সূত্রটাই বলে, এবং জ্যোতিষ বলে যে আপনার ভাগ্যে আদপে কি রয়েছে, এবং সেই পথটা থেকে ধরুন আপনার ভাগ্যে কোনো সমস্যা রয়েছে বা ওই রাস্তা দিয়ে যেতে গেলে আপনার সমস্যা হতে পারে, সেই সমাধান সূত্রটা পাবে কোথান? সেটাই পেতে হবে তন্ত্রতে, এমন কথাটাই তিনি পরিষ্কারভাবে জানালেন। আজকে হস্তরেখা কথা এই পর্যন্তই। আপনারা বরাবর যেমন নিউজ ইউএনআই এ নজর রাখেন, তেমনই নজর রাখুন। এই পর্যন্তই, নমস্কার। आप देख रहे हैं न्यूज UNI।